অর্ণব, দেখছো স্ক্রিন? ওকে। তো আমাদের হচ্ছে চলতরিৎ, তাই না? আচ্ছা, চলতরিৎ। আচ্ছা, চলতরিতের আমাদের হচ্ছে প্রথম আলোচনা হচ্ছে যে চলতরিৎ আসলে কি। তো আমরা জানি যে গতিশীল আধানের প্রভাবকে চলতরিৎ বলে। গতিশীল আধানের প্রভাবকে চলতরিৎ বলে। যেটা গতিশীল আধানের প্রভাবকে চলতরিৎ বলে। হ্যান্ড রেজ করছে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, তাহলে মূলত চলতরিৎ হচ্ছে গতিশীল আধানের প্রভাব। তো আধান যখন গতিশীল থাকবে তখন চলতরিৎ, আধান যদি স্থির থাকে তাহলে হচ্ছে স্থির তড়িৎ। তো চলতরিতের আমাদের একেবারে হচ্ছে তোমার প্রথম দিকের আলোচনা এখানে যেটা, সেটা হচ্ছে যে ধরো একটা পরিবাহী। তো একটা পরিবাহীর মধ্য দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো, তো একটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং আসলে তড়িৎ প্রবাহটা কিভাবে হবে, যদি এমন হয় যে পজিটিভ আধান দ্বারা যদি হয়, তাহলে হচ্ছে তোমার আহ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যাবে, মানে তোমার পজিটিভ আধানের ফ্লো যেদিকে, হ্যাঁ, যদি হচ্ছে পজিটিভ আধান হয় তাহলে পজিটিভ আধানের ফ্লো যেদিকে, তড়িৎ প্রবাহ কি সেই দিকেই হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ সেই দিকে হবে। আর যদি হচ্ছে নেগেটিভ আধান দ্বারা ফ্লো হয়, মানে ইলেকট্রন দ্বারা, সচরাচর ইলেকট্রন দ্বারাই হয়, তো তাহলে হচ্ছে তোমার ইলেকট্রনের ফ্লো যেই দিকে, তো তড়িৎ প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে হবে। ঠিক আছে। ওকে। তো এরপরে আমাদের হচ্ছে আলোচনা হলো যে তোমার একটা পরিবাহকের মধ্য দিয়ে যদি টি সময় ধরে, যদি টি সময় ধরে একটা পরিবাহকের মধ্য দিয়ে যদি টি সময় ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, টি সময় ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানে একটা তাপ উৎপন্ন হয়। এবং এখানে যদি রোধ হয় আর, যদি রোধ হয়, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ যদি হয় আর, রোধ যদি হয় আর, এবং এর মধ্য দিয়ে টি সময় ধরে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানে উৎপন্ন তাপ হচ্ছে, এই যে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপের পরিমাণ, উৎপন্ন তাপের পরিমাণ যদি হয় এইচ, তাহলে আমাদের সূত্রটা হলো এরকম যে এই উৎপন্ন তাপের পরিমাণ সমানুপাতিক হলো প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র, এবং তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এবং এটা কখন, যখন হচ্ছে তোমার তোমার রোধ আর সময় স্থির, কনস্ট্যান্ট, তখন হচ্ছে এটা। আর তারপরে হচ্ছে এইচ এর সাথে সমানুপাতিক হলো রোধের সম্পর্ক। আর যে তোমার যদি রোধ বেশি হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণও কি হবে, বেশি হবে। তাহলে তখন হচ্ছে তড়িৎ প্রবাহ এবং সময় স্থির। আর যদি হচ্ছে সময়ের সাথে সম্পর্ক বলি, সেটাও সমানুপাতিক। যত বেশি সময় হবে তাপ তত বেশি হবে, এটাও সমানুপাতিক সম্পর্ক। এবং তখন তোমার আই এবং আর স্থির। ঠিক আছে। তো এই তিনটাকে আমরা কম্বাইন লিখতে লিখতে পারি, এই তিনটাকে আমরা কম্বাইন লিখতে পারি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ওকে, ক্লিয়ার। তো এটা হচ্ছে তোমার টি সময় ধরে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং বর্তনীর রোধ যদি হয় আর, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে প্রবাহিত বা উৎপন্ন তাপের পরিমাণ সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি।
ওকে, ফাইন। তো এরপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে হচ্ছে তোমার রোধের উষ্ণতা সহক। রোধের উষ্ণতা সহক। রোধের উষ্ণতা সহক যেটাকে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এবং তোমার রোধের উষ্ণতা সহগের সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু তোমার আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড তোমার আর নট ইন্টু ডেল থিটা। তো এখানে আর নটটা কি? আর নট হচ্ছে মূলত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এটা হচ্ছে আর নট। আর থিটা হলো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। ডেল থিটা হলো তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য ডেল থিটা। আর আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ, এবং আমরা হচ্ছে রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা কিভাবে দিতে পারি, যে তোমার 0 ডিগ্রি তাপমাত্রায় একক যে রোধ, এবং তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন বাড়াতে, হ্যাঁ, বা বাড়ানোর ফলে যতটুকু রোধের পরিবর্তন হয়, তাহলেই মানে তাকেই বলা হয় রোধের উষ্ণতা সহগ, আলফা। তো এটা দিয়ে কিন্তু আমাদের কিছু অঙ্ক আছে, এই রোধের উষ্ণতা সহগ দিয়ে। তো এখানে বোর্ডের অঙ্ক আছে, আমরা চাইলে একটু বোর্ডের অঙ্ক দেখতে পারি। তোমার খুব সম্ভবত রাজশাহী 2019-এর কোশ্চেন। এই যে রোদের উষ্ণতা সহগ কাকে বলে? আচ্ছা। হম। এই অঙ্ক করতে পারবো। এটা আমরা একটা কাজ করতে পারি, স্নাইপিং টুল দিয়ে স্নাইপ করতে পারি না? অনেক।
হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে তোমার, তো স্বাভাবিক তাপমাত্রায় 25 ডিগ্রি, মানে 25 ডিগ্রি তাপমাত্রায় স্বাভাবিক তাপমাত্রা বলতে টাংস্টেন তারের রোধ হচ্ছে 65 ওহম। আচ্ছা, তো 25 ডিগ্রি তাপমাত্রায় রোধ হচ্ছে কত? 65 ওহম। আচ্ছা, এরূপ তার দিয়ে আর কি, তার দুটি দিয়ে আর কি, ধরো বৈদ্যুতিক দুটি তার দিয়ে বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে 220 ভোল্টে যুক্ত করা হলো। এতে কুণ্ডলী তারের তাপমাত্রা হলো 250 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো বা উন্নীত হলো। আচ্ছা, প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য, এই যে প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই দ্বিতীয়টার তুলনায় দ্বিগুণ। রোধের উষ্ণতা সহ, আচ্ছা, তো আলফা দেওয়া আছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আলফা দুইটা তারের ক্ষেত্রেই সেম। কেন? কারণ তার কিন্তু একই পদার্থের, ঠিক আছে? এজন্য দুইটা তারের ক্ষেত্রে আলফা সেম। তো 250 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ কত হবে? কোশ্চেনটা হচ্ছে এটা। তো 250 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন তারের রোধটা যদি আমরা বের করতে চাই, তো আমরা যদি আলফার সূত্রটা অ্যাপ্লাই করি, হ্যাঁ, তো এখানে আর থিটা হবে কত? আর আর 250, তাই না? মানে 250 ডিগ্রি তাপমাত্রায় রোধ হবে আর থিটা, মাইনাস 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ হবে আর নট। কিন্তু আমরা কি 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ কোশ্চেনে দেওয়া আছে? নাই। তাহলে আমাদের যে কাজটা ফার্স্টে করতে হবে, 25 ডিগ্রি তাপমাত্রায় রোধ কিন্তু দেওয়া আছে, এটাকে ধরে মানে এই ক্যালকুলেশনটাকে আমরা এনে 0 ডিগ্রি তাপমাত্রার রোধটা বের করবো। ঠিক আছে? তাহলে আমরা যদি সূত্র ফেলি, এই যে আলফা ইকুয়াল টু এটা, তাহলে আলফার মান হচ্ছে কত? 4.5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু, আর থিটা হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত? 65 মাইনাস আর নট আমরা জানি না, ডিভাইডেড আর নট আমরা জানি না, ইন্টু ডেল থিটা হচ্ছে কত? 25। কেন? কারণ এখানে তো তাপমাত্রা পার্থক্য হচ্ছে কত? এখানে ডেল থিটা হচ্ছে 25 - 0, তাই না? ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনও লিখতে পারি, কারণ তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যায়, কেলভিনেও তাই। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? আর নট এর মান বের করা। ঠিক আছে? তাহলে আর নটটা কত হয় একটু ক্যালকুলেশন করো। তাহলে আমরা যদি এইভাবে ধরি, তোমার 25 আর নট ইন্টু 4.5 × 10⁻³ ইজ ইকুয়াল টু 65 মাইনাস আর নট, এবং হচ্ছে তোমার এটা যদি এই পাশে আনি তাহলে আর নট কমন নিব পরে, এখানে হবে 65, তোমার ডিভাইডেড হবে তোমার 25 × 4.5 × 10⁻³ এটার সাথে হচ্ছে তোমার +1। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর নটের ভ্যালুটা বের হবে। আচ্ছা, তাহলে আমাদের 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ আসে 58.427 লেখা যায়, 427 হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ। ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে
তোমার 250 ডিগ্রি তাপমাত্রা রোদ বের করা। তাহলে আমরা আবার সূত্র নিই। তোমার কোন সূত্র নিব? এই যে এটাই, আলফা ইকুয়াল টু মানে 4.5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু কত হবে? তোমার 250 ডিগ্রি তাপমাত্রায় রোদ হচ্ছে আর 250 ধরলাম, -0 ডিগ্রি তাপমাত্রায় রোদ অলরেডি পাইছি 58.427। আর নিচে হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য হবে। লোড হচ্ছে কেন? স্ক্রিন শেয়ারই তো হয়ে গেল। ও আচ্ছা, আমরা ছবির ভিতরে আসলে লেখা ফেলছি তো, তো এটা এই হইছে অবশ্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি আবার সূত্র বসাই তাহলে 4.5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু, তোমার উপরে আসে কত, 250 ডিগ্রি তাপমাত্রায় রোদ হচ্ছে আর 250, -0 ডিগ্রি তাপমাত্রায় রোদ আমরা পাইছি যে 58.427। আর নিচে হচ্ছে তোমার 58.427 ইন্টু ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য আসলে এখানে হবে কত, 250 - 0, তার মানে হচ্ছে 250। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা 250 বের করতে পারবো, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল গতে, যে 250 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত। ক্যালকুলেশন করো তুমি। তো আমরা ঘতে মুভ করি। তো কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হয়? এটা কি বই কেউ বলবে? কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হয় বলতে পারো? কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে? 124.1 তাহলে রেজাল্টটা আসে হচ্ছে 124.16 ওহম। 250 ডিগ্রি তাপমাত্রায় রোদ আসে এটা। আমরা নেক্সট স্লাইডে যাই। তো আচ্ছা, হ্যাঁ অর্ণব, বলো তুমি কিভাবে করবো এটা আমরা। আমাদেরকে আরেকটা হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ। ধরো। আচ্ছা, তাহলে আমরা যদি ধরি যে তোমার প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য তোমার তাহলে L1, হ্যাঁ, আর দ্বিতীয় কুণ্ডলী তারের দৈর্ঘ্য হচ্ছে L2। আমাদেরকে বলা হয়েছে যে প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য আর ব্যাস হচ্ছে ধরো আর D1, আর এখানে ব্যাস হচ্ছে ধরো D2। তাহলে দৈর্ঘ্য ও ব্যাস, হ্যাঁ, উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ। তার মানে এটা হচ্ছে তোমার ইকুয়াল টু 2L2 আর ইকুয়াল টু হচ্ছে 2D2। আচ্ছা, দুইটা তো উপাদান সেম না?
দুইটাই তো হচ্ছে তোমার টাংস্টেন তার, তাই না? তাহলে দুইটার ক্ষেত্রে আপেক্ষিক রোধ কিন্তু সেম। দুইটার ক্ষেত্রে আপেক্ষিক রোধ সেম। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কনসেপ্ট বুঝে আবার অঙ্কটা আসতে পারি। কনসেপ্টটা হচ্ছে তোমার, আচ্ছা, কনসেপ্টটা হলো এরকম। রোধ বিষয় করে, রোধ নির্ভর করে চারটা বিষয়ের উপর। রোধের নির্ভরশীলতা, এটা 9-10-এ পড়ে আসার কথা। রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। তো চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে তোমার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে তোমার তাপমাত্রার উপরে নির্ভর করে। আর উপাদানের উপর নির্ভর করে। উপাদান, ঠিক আছে। তাহলে রোধ নির্ভর করে মূলত চারটা বিষয়ের উপরে: দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। ঠিক আছে, এই চারটা বিষয়ের উপরে দৈর্ঘ্য এই রোধ নির্ভর করে। তো দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক কিরকম? তো সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্যের সাথে রোধের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তো যেমন ধরো তোমার, কখন যদি ক্ষেত্রফল, তাপমাত্রা, হুম, তারপরে হচ্ছে উপাদান, হুম, উপাদান এগুলো যদি স্থির থাকে, এগুলো যদি স্থির থাকে তাহলে আমরা জানি দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক কি সমানুপাতিক। ঠিক আছে। তো তার মানে আমরা যদি দেখি যে যদি ক্ষেত্রফল সেম থাকে, হ্যাঁ, দুইটা তার যার ক্ষেত্রফল ধরো সেম, ক্ষেত্রফল মানে যে এই এরিয়া যতটুকু, এই এরিয়াটা ততটুকুই, তাহলে যার দৈর্ঘ্যটা বড়, হ্যাঁ, এটা ধরো তোমার L1, এটা হচ্ছে L2, তাহলে এটার রোধটা কিন্তু বেশি। R2 ইজ গ্রেটার দেন হবে R1। ঠিক আছে। তো ক্ষেত্রফলের সূত্রে হচ্ছে আবার দৈর্ঘ্য, তাপমাত্রা এবং উপাদান স্থির থাকবে, এবং ক্ষেত্রফলের সূত্রে হচ্ছে তোমার আহ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তোমার দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে যদি আমরা আলাদা করে বলি, তাহলে হচ্ছে তোমার R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে L1/L, তাই না? আর ক্ষেত্রফলের সূত্রটা যদি আলাদা করে বলি তাহলে হবে R1/R2 সমান A2/A1। ঠিক আছে, A2/A1। এটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র, এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। এবং এই দুটাকে কম্বাইন করে যদি আমরা লিখি, এই দুটাকে কম্বাইন করলে আমরা লিখি যে আর প্রপোর্শনাল টু L/A, এবং হচ্ছে তোমার সমানুপাতিক চিহ্নটা উঠায় দিয়ে আমরা লিখি আর ইকুয়াল টু হচ্ছে রো এল ডিভাইডেড এ। আর ইকুয়াল টু হচ্ছে মূলত রো এল ডিভাইডেড এ। ঠিক আছে। তো এখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, এটা জানো। রো হচ্ছে মূলত আপেক্ষিক রোধ। আচ্ছা। আর আর হচ্ছে বর্তনীর রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে ক্ষেত্রফল। জি যাই, এটা চলতরিৎ চলতেছে, কিন্তু আমরা এর আগে হচ্ছে তোমার নবম অধ্যায় পড়েছি যে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে নবম অধ্যায় পড়েছি এর আগে। জি জি স্যার। স্যার, আমি তো আজকে আসতাম স্যার, আজকে আসতে পারিনি স্যার, কালকে আসবো আমি স্যার। আচ্ছা নবমতে আচ্ছা, পড়ে ফেলছেন। মানে পড়ায় ফেলছি বলতে হচ্ছে আমরা নবম অধ্যায়ের একটা অংশ শেষ করছি, ওই যে তোমার তেজস্ক্রিয় ওকে। মৌলের যে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, খুবই সহজ একটা অংশ ছিল, জি এটা জি, শেষ করেছি। তো আরেকটা ঠিক ইম্পর্টেন্ট আছে স্যার। অংশ বাকি আছে। কালকে তোমার হচ্ছে সকালের দিকে পড়া দিছি না? কয়টায়? 12টায়। তো কয়টায় স্যার? 12টায় সকালে। ঠিক আছে, মানে সকাল বলা চলে না ওকে আসলে, স্যার। 12টা বাজে দুপুর, কিন্তু তোমাদের জন্য আচ্ছা, হয়তো সকাল, কয়েকজনের জন্য। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বুঝেছি। আচ্ছা ওকে। তো
আচ্ছা, তো এটা হচ্ছে আপেক্ষিক রোধের ব্যাপারটা। তো এবং আপেক্ষিক রোধ সমান আমরা লিখতে পারি আর এ ডিভাইডেড হচ্ছে কত, এল। ওকে। এবং আমাদের এখানে কিন্তু এ মানে তো ক্ষেত্রফল, তাই না? দেখো, ক্ষেত্রফলের ব্যাপারে আরেকটা জিনিস আমরা জানি যে এটা একটা, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা, মানে এই যে এই এরিয়াটা, এটা একটা বৃত্তক্ষেত্র না? কি এর বলো? বৃত্তক্ষেত্র। তো এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি, পাই আর স্কোয়ার। অথবা আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল 1/4 পাই ডি স্কোয়ার। ব্যাস দিয়ে এটা বলা যায়। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে বললে উপরে, ব্যাস দিয়ে বললে নিচেরটা। তো এখন আমরা যদি হচ্ছে ধরো এই অঙ্কটায় ফিরে আসি, অঙ্কটাতে আমরা যদি দেখি যে আমাদের কিন্তু ব্যাসের একটা সম্পর্ক আছে এবং দৈর্ঘ্যের একটা সম্পর্ক বলে দিয়েছে। তো আপেক্ষিক রোধ দুইটার ক্ষেত্রেই সেম। তো প্রথম তারের ক্ষেত্রে আমরা যদি ধরি, প্রথম তারের ক্ষেত্রে হচ্ছে তোমার রো ইকুয়াল টু, হ্যাঁ, প্রথম তারের ক্ষেত্রে রো ইকুয়াল টু হচ্ছে তোমার R1, A1 ডিভাইডেড কত, L1। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে রো ইকুয়াল টু R2, A2 ডিভাইডেড L2। ঠিক আছে? তো এখন R1 তো আর আমরা জানি না, বলে নাই। তো তোমার এ ওয়ান হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এ ওয়ান এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি বসাইতে পারি? ক্ষেত্রফল হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার, মানে ডি1 স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর নিচে আছে আবার L1। তো এটাকে আবার আরেকটু লিখতে পারি, তোমার পাই R1, ডি1 স্কোয়ারকে আমরা কত লিখতে পারি, 4d2 স্কোয়ার লিখতে পারি। 4d2 স্কোয়ার, কারণ ডি ওয়ান মানে হচ্ছে কত, 2d2। ডি ওয়ান মানে 2d2। আচ্ছা, আর নিচে হচ্ছে কত, 4। L1 মানে হচ্ছে 12, 12। 4 4 কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। আর এই যে মানটা থাকলো, আমরা যদি এই মানটা এখানে বসায় দিই, হ্যাঁ, এই মানটা কিন্তু বসাইতে পারি, তাই না? কারণ রো ইকুয়াল টুই তো এটা। তাহলে রো এর জায়গায় এটা বসায় দিলাম। তাহলে R2, A2 ডিভাইডেড হচ্ছে কত, L2, স্মল L2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পাই, তারপরে হচ্ছে কত, R1, তারপরে হচ্ছে ডি2 স্কোয়ার, আর নিচে কত, 2L2, তাই তো? L2 L2 কাটাকাটি চলে গেল না? আচ্ছা, এই পাশে আবার লিখতে পারি, বা যেটার পরের লাইন, বা R2 লিখলাম ইন্টু A2 না লিখে 1/4 পাই ডি2 স্কোয়ার লেখা যায়, তাই তো? সমান হচ্ছে পাই R1 ডি2 স্কোয়ার ডিভাইডেড কত হলো, 2। তাই না অর্ণব? ঘুম পাচ্ছে অর্ণব? অনেকক্ষণ পড়ছে তো, একটু জল কি বলবো, শরীর তো ঠান্ডা। জল কোন দিক থেকে? দেখো, তাহলে এখানে এখানে আমরা কি লিখতে পারি তাহলে, বা R2 বাই, এই যে বগিটা ছিল তো, R2/R1 সমান কত হবে, 2 হবে, তাই তো? কারণ 4টা এই পাশে চলে যাবে। তাহলে R2/R1 সমান আমরা পেলাম 2/1, 2:1। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব R2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2R1, তাই না? মানে দ্বিতীয় রোধের পরিমাণটা প্রথম রোধের দ্বিগুণ প্রায়। তাহলে অতএব R2 ইজ গ্রেটার দেন R1। তো এখন আমরা যে জানি যে উৎপন্ন তাপের পরিমাণ, হ্যাঁ, এই যে এইচ ইকুয়াল টু, হ্যাঁ, আমরা একটা সূত্র জানি না অর্ণব, এইচ ইকুয়াল টু হচ্ছে I²RT, তাই না? আচ্ছা, তো এই সূত্র অনুযায়ী I ইকুয়াল টু আবার আমরা জানি হচ্ছে তোমার মূলত V/T, তাই না? V/R, I ইকুয়াল টু হচ্ছে V/R। তাহলে তোমার এখানে এভাবে বলা যায়
আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে তোমার একটা তারকে, হ্যাঁ মানে এরকম দুইটা তার দিয়ে আমরা বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে সমান্তরালে যুক্ত করছি। এই যে এখানে একটা হিন্টস আছে, সমান্তরালে যুক্ত করছি। সমান্তরালে যুক্ত করলে আমরা জানি বিভব সেম। বিভব ভি সেম, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন। তাই না অর্ণব, মনে আছে? যদি সমান্তরালে থাকে দুইটা রোধ, হুম, তাহলে দেখো কারেন্ট কিন্তু ভিন্ন যায়, I1 আর এখানে কত, I2। আর এই দুইটার বিভব পার্থক্য কিন্তু একটাই, সেম, সমান্তরালে যদি থাকে, যুক্ত থাকে। তো এখন আমরা যদি এই সূত্রটাকে মডিফাই করি, আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি, তাহলে কাটাকাটি গেলে হয় আই এইচ ইকুয়াল টু কত হবে তোমার, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভি স্কোয়ার ডিভাইডেড আর ইন্টু টি। তো এটিটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আচ্ছা আমাদের উৎপন্ন তাপ বেশি হবে কোনটা, আমাদের সময় দ্বারা ভাগ করলে হয় উৎপন্ন তাপের হার বা তাপ উৎপন্নের হার। তো আমাদের তাপ উৎপন্নের হার চায় নেই, এসে বেশি তাপ উৎপন্ন হবে কোথায়, আচ্ছা তাহলে আমরা টিটা এই পাশে রাখি, সমস্যা নেই। তাহলে ভোল্টেজটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম। বিভব পার্থক্য ওই যে 220 ভোল্ট কাজ করবে না, কোশ্চেনে যেটা বলে দিয়েছিল যে 220 ভোল্টের সাথে এই যে সংযুক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইচ এর সম্পর্ক রোধের সাথে অর্ণব কিরকম, ব্যস্তানুপাতিক না? হ্যাঁ ব্যস্তানুপাতিক, ভাগাকারে আছে। তার মানে আমরা কি বলতে পারি যে যার রোধ বেশি উৎপন্ন তাপ কম, অথবা এখান থেকে লিখতে পারি যে H1/H2 সমান R2/R1। ঠিক আছে, এই সম্পর্কটা যদি লিখি তাহলে আমরা কি এখানে কি বলতে পারি, তোমার H1/H2 সমান R2/R1। তাহলে R2 মানে হচ্ছে 2R1 ডিভাইডেড R1, কাটাকাটি গেল। তাহলে এখানে অতএব বলতে পারি H1 ইকুয়াল টু 2H2। তাহলে অতএব H1 ইজ গ্রেটার দেন H2। বুঝছো? ঠিক আছে, সিম্পল, অঙ্ক সিম্পল, 19 এর সূত্র বলেই ব্যবহার হয়েছে। জাস্ট একটু এখানে একটু একটা জিনিস তোমাকে একটু বুঝা লাগছে। হ্যাঁ, এটা যদি তুমি মনে করো যে এখানে, এখানে তো রোধ সমানুপাতিক এই, হ্যাঁ দেখো অর্ণব, এখানে রোধ কিন্তু সমানুপাতিক। তো তুমি বসায় দিলা যে এই সমানুপাতিক তো আর, তখন কিন্তু একটা সমস্যা পেয়ে যাবে। কারণ তোমাকে এখানে বলছে সমান্তরালে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে হবে। তো এরপরের স্লাইডে আমরা চলে যাই। খারাপ লাগতেছে, যে সমস্যা নেই, তুমি যাও। বেশি খারাপ লাগবে, জ্বর উঠতেছে না হয়তো। যাও, এই বাসায় যায় নাস্তা টাস্তা করো, কিছু খাও।